জুলাই ঘোষণার পরে আপনার সংবিধান এবং রাষ্ট্রের খোলনৈচে সবকিছু কিন্তু পাল্টে যাবে। নাজমুল এই হাসান জায়গাটাই তো সেনাবাহিনীর ভেতর থেকে প্রতিক্রিয়া কি? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এপ্রিলের নির্বাচন, এই নিয়ে তাদের প্রতিক্রিয়াটি কি? দেখুন, কথা যখন উঠলোই আমি একটু পূর্ব ইতিহাসে ফিরে যেতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে মীর জাফর আলী খানের কথা। তার বংশধর পাকিস্তানের প্রেসিডেন্টের আসন অলঙ্কিত করেছিলেন আপনার ইস্কান্দার মির্জা। এখন ইস্কান্দার মির্জা যেহেতু মীর জাফর আলী খানের বংশধর, ইন এ ওয়ে তিনি মাশরিকে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেন, সেই বিবেচনায় তাকে আপনার সেই মস্তদে বসানো হয়েছিল পাকিস্তানের ইন্টিগ্রেশনের প্রয়োজনে। এখন আপনার ইস্কান্দর মির্জা দায়িত্ব নেওয়ার পর তার মাথায় কি ভূত চাপলো, তিনি পাকিস্তানের সংবিধান সাসপেন্ড করে দিলেন। এখন জেনারেল আইয়ুব খান প্রতিদিন সকালবেলা আপনার এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল, তার চেয়ে সিনিয়র 6 জন জেনারেল রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে এক লাফে তিনি সিনিয়র মোস্ট হয়ে যান এবং পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। তো ভদ্রলোক প্রতিদিন সকালবেলা এসে স্যালুট দিয়ে টান টান হয়ে দাঁড়াতেন ইস্কান্দর মির্জার সামনে। তো যেদিন ইস্কান্দর মির্জা সংবিধান রহিত করে দিলেন, পরদিন দেখলেন আইয়ুব এসছেন, তাকে আর স্যালুট করছেন না। তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে আইয়ুব, হোয়াই আর ইউ নট স্যালুটিং মি? জেনারেল আইয়ুব তখন বললেন যে স্যার, আমি আপনাকে স্যালুট করতাম ওই সংবিধানের কারণে। সংবিধান যেহেতু নাই, আই হ্যাভ নো অব্লিগেশন টু স্যালুট ইউ, নাম্বার 1। আর আমি এসছি আপনাকে বলতে আপনি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নেন এবং আর্লিয়েস্ট যে ফ্লাইটটা লন্ডনে যাচ্ছে সেটি ধরে দেশত্যাগ করেন। তো সেই রকম পরিস্থিতি হয়তো আমাদের আবার নতুন করে প্রত্যক্ষ করতে হতে পারে। হু নোস? মঞ্জু ভাই কিছু বলবেন? না, তার কিন্তু পটভূমি তৈরি হচ্ছে জুলাই ঘোষণার পরে আপনার সংবিধান এবং রাষ্ট্রের খোলনৈচে সবকিছু কিন্তু পাল্টে যাবে, বদলে যাবে। তবে আমি এখানে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই তাৎক্ষণিক যে বিষয়টি ঘটতে পারে, এই যে এপ্রিলের নির্বাচনের ঘোষণায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা তাৎক্ষণিক সভায় তাদের মতামত কনসলিডেট হতে পারে। আমরা কি ভাবছি, তারা কি ভাবছেন, এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবেন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে সরাসরি সরকারের সঙ্গে কনফ্রন্টেশনে না যেয়ে তারা হয়তো বলতে পারেন যে ঠিক আছে, আমরা আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মাঠে আছে, এই মাঠে থাকার দায়িত্ব আমাদের না। আপনার সরকার, আপনি যদি আমাদের কথা মতো ডিসেম্বরে বা রাজনৈতিক দলগুলোর কথা মতো ডিসেম্বরে নির্বাচন পিছিয়ে এপ্রিলে করতে পারেন, তাহলে আপনার দায়িত্ব, আপনার সরকারের দায়িত্ব, নিরাপত্তা সবকিছু আপনি মিটাবেন। এটা আমার দেখার বিষয় না। আমাদের সেনাবাহিনীকে আমি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। তিনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তিনি আগামী ঈদ তো পার হয়ে গেল, আজকে হয়তো 2-1 দিনের ভিতরে একটা দরবার সভা রাখতে পারেন। এই দরবার সভায় বসে সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের প্রস্তাবনা খারিজ হয়ে যাওয়ার পরে হোয়াট ইজ টু বি ডান, সেরকম একটা তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা এখনো জানি না, অনুমান করতে পারি যে তারা কিছু না কিছু করবেন। যেহেতু এইটি অফিসিয়ালি একটি ঘোষণা, এইটি কোনো কথার কথা বলেননি, তিনি কোনো একটি ভাষণে কথার কথা বলেননি, এইটা বিষয়টাকে কেন্দ্র করেই একটি অফিসিয়াল ঘোষণা। সেইটা যখন খারিজ হয়ে যাচ্ছে তখন ডেফিনেটলি একটা প্রতিক্রিয়া আমরা সেনানিবাস থেকে দেখতে পাবো। সেটা হয়তো 2-4 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো। আমার অনুমান যেটা, সেটি হলো সেনাবাহিনী প্রত্যাহার করতে পারেন তিনি। নাম্বার 2, তিনি এক্সপ্লানেশন চাইতে পারেন যে কি কারণে ডিসেম্বরকে পিছিয়ে এপ্রিল করা হচ্ছে। নাম্বার 3, তিনি প্রেসিডেন্টকে ভিতরে টানতে পারেন, প্রেসিডেন্ট এসে তার ভূমিকা নিতে পারেন এবং প্রেসিডেন্ট যদি ভূমিকা গ্রহণ করেন সেক্ষেত্রে আরো অনেকগুলো অপশন ওপেন হয়ে যায়। জাতীয় সরকারের অপশন ওপেন হয়, তত্ত্বাবধায়ক সরকারের অপশন ওপেন হয়, আর একটি ইন্টারিম গভর্নমেন্টের অপশন ওপেন হয়, অনেকগুলো ওপেন হয়। তো সেগুলো অনেক পরের ব্যাপার। সেটা হয়তো জুলাই যে ঘোষণা বলছে তারা ওটা করবেই। তারা জুলাই ঘোষণা যেটা, ওটা তারা করবেই এবং সেটি করলে তখন এই অপশনগুলো সামনে চলে আসবে। তো আপাতত আমরা 2-4 দিন পরে একটি দরবার বা একটি স্পিচ সেনানিবাস থেকে আশা করছি। ওকে, এরকম কোন প্রস্তুতি চলছে নাকি ডক্টর কলিমুল্লাহ? দেখুন, জুলাই ঘোষণার বিষয়টি মাথায় রেখে আপনি জানেন ইতিমধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ, তারপরে আপনার হেফাজতে ইসলাম এবং ইসলামী
আন্দোলন চরমোনাইর হুজুরে, তাদের পক্ষ থেকে বিশাল বিশাল সমাবেশের আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে এবং এ ধরনের লক্ষ লক্ষ লোকের সমাবেশ সম্প্রতি ঢাকাবাসী প্রত্যক্ষ করেনি। এই রকমের সমাবেশ করবার ঘোষণা তারা দিয়ে রেখেছেন। তো ফলে একরকম বলা যায় যে ব্যাটল লাইন ইজ ড্রন। তো ফলে আমাদের উত্তরপাড়া বনাম দক্ষিণ পাড়া দড়ি টানাটানির যে খেলাটা, সেটা তখন আপনার মূর্ত হয়ে উঠবে বলে আমাদের ধারণা। ওকে, কবে নাগাদ জুলাই ঘোষণাপত্র আসতে পারে? এটা মানে জুলাই, মানে এটা তো জুনের পরে জুলাইতে হবে, মানে ওই যে নামকরণ তার একটা সার্থকতা আছে, বিয়ন্ড জুলাই যাবে না, জুলাইয়ের আগে হবে, মানে জুলাই মাসেই হবে, শেষের আগে, শেষের দিকে, জুলাই শেষের দিকে, মানে আর 2 মাস আছে এরকমটি। জি, আপনার নিশ্চয় মনে আছে যে 30 কর্মদিবসের কথা ঘোষণা করা হয়েছিল। তো 30 কর্মদিবস মানে তো 1 মাসের চেয়ে একটু বেশি, কারণ ওই উইকেন্ড গুলো বাদ যাবে, ঈদের ছুটি বাদ যাবে। বুঝতে পেরেছি। ফলে সেই পর্যন্ত দেখতে হবে যে কোন দিকে আগায়। এবং জুলাই ঘোষণাপত্রের কতগুলি অসুবিধা হচ্ছে যে এই ঘোষণাপত্রের পরে তো বাংলাদেশের সাংবিধানিক যে বৈধতা বা সংবিধান বাতিল হয়ে যাবে, ব্যাপারটা কি একটু খোলাসা? দেখুন, ইতিমধ্যে প্রস্তাব ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ামে যে তুরস্ক এবং পাকিস্তানের মতো আমাদের পতাকায় চান তারা খচিত যাতে হয়, সেই ব্যাপারে উদ্যোগও নেওয়া হতে পারে। এক, রাষ্ট্রের যে ফর্মাল নাম সেটা পরিবর্তিত হয়ে যেতে পারে। আমাদের যেই আপনার এখন যে সেট আপটা আছে, মহামান্য রাষ্ট্রপতি হয়তো বাড়ি চলে যাবে, আপনার আরো নানান রকমের নতুন নতুন আপনার প্রপঞ্চ আমাদের সামনে হয়তো উন্মোচিত হবে, গিভেন দ্য অপরচুনিটি যে তারা যদি সেটা করতে পারে। তার আগে যদি আপনার উত্তরপাড়া অ্যাসার্ট করে, তাহলে পুরো ঘটনাপঞ্জি ভিন্ন খাতে হয়তো প্রভাবিত হবে। জি জি, মঞ্জুরুল হক, আপনি কি বলেন? জুলাই ঘোষণাপত্র তৈরি হবে আর সেনাবাহিনী, আমরা তো গত 10 মাস ধরেই দেখছি যে তারা বলছে দেখি না কি করে, রাইট? সো তারা এখনো দেখতে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র দেখি না কি করে। এখন সেনাবাহিনীর যে ব্যারিয়ারটা আছে, সেই ব্যারিয়ার সেনাবাহিনী ভাঙবে না। প্রথম থেকেই তারা বলে এসেছে যে আমরা ক্ষমতা দখল করার জন্য আসিনি, বা আমরা আমাদের ক্ষমতার প্রতি কোনো মোহ নেই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী যা কিছুই করবে সেটা হলো আইনের ভেতরে থেকে। তো যদি আপনার সংবিধানই বাতিল হয়ে যায়, রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যায়, রাষ্ট্রপতি মানে ক্ষমতাচ্যুত হন, তাহলে সর্বাধিনায়ক যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে সর্বাধিনায়কের আন্ডারের যে সেনাপ্রধান, তারও ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়। তখন তারা ইচ্ছা করলেই যে কোনো একজনকে, তার অধীনস্থ যে কোনো একজনকে এনে সেনাপ্রধান করতেই পারে, বা তাকে হয়তো বলতে পারেন যে আমরা কোর্ট মার্শাল করছি না, আপনি নিজেই চলে যান, দয়া দেখিয়ে এটা করতে পারে। কারণ যখন সংবিধানের একটা বিকল্প তৈরি হয়ে যায়, এবং সেই বিকল্প হচ্ছে ধনন্তরী আপনার পিতলের বাটির মতো, চালান দিলে যেদিকে খুশি সেদিকে যাবে, যা খুশি আপনি করতে পারবেন, আলাদিনের চেরাগের মতো। সেটা আপনি ঘোষণা দিলেন যে লট অফ প্রেসিডেন্ট, সেখানে 10 জন প্রেসিডেন্ট খাড়া হয়ে গেল। আপনি ঘোষণা দিলেন যে সেনাপ্রধান চেঞ্জ, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ইচ্ছাতন্ত্র। জুলাই ঘোষণাকে আমি যদি এক কথায় বলি, এটা হচ্ছে ইচ্ছাতন্ত্র। তো সেই জিনিসটা যদি চালু করে ফেলতে পারে, তাহলে সেনাপ্রধানের এই যে আইনের বাইরে যাব না, নিয়মের বাইরে যাব না, এই কথাগুলোর কোনো ভ্যালু থাকে না। তিনি নিজেই কিন্তু তখন পাওয়ারলেস হয়ে যাবেন। কে যে তাকে তার জায়গাটা রিপ্লেস করবে, উনি টেরও পাবেন, রিপ্লেস করে ফেলবে। স্যার তো বলেই দিলেন যে প্রেসিডেন্ট সাহেব চলে যাবেন বাড়িতে, অথবা উনি দেশ ছাড়তে পারেন, ওনাকে দেশেই থাকতে দেওয়া হলো না, এমনও হতে পারে। অর্থাৎ ইচ্ছাতন্ত্র কায়েম হয়ে গেলে তখন আর এই ডিসেম্বর না ফেব্রুয়ারি না এপ্রিল, এই বিষয়গুলো একেবারেই ক্লিশে হয়ে যায়, এর কোনো ভ্যালু নাই তখন। এখন বড় ধরনের একটা এনার্কি হবে জুলাইতে, এবং সেই এনার্কিটা আমাদের সেনাবাহিনী বলার আগে আমাদেরকে দেশপ্রেমিক বলে নিতে হবে,
দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সর্বাধিনায়ক বটেন, কিন্তু তিনি এককভাবে কোনো ক্ষমতা রাখেন না এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য। সমস্ত ক্ষমতার চাবিকাঠি দুইটি জায়গায়, একটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর একটি হলো জেনারেল ওয়াকারুজ্জামান। এই দুই জায়গায় যে ক্ষমতার ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র কোন দিকে ভারী হবে কোন দিকে লঘু হবে, সেটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। এর ভিতরে বিএনপি এরা কিছুদিন ফুয়েল, এরা হচ্ছে রাস্তার মাঝখানে ফুয়েলের মতো। দরকার হলে ফুয়েল নেব, আর যদি স্টক বেশি থাকে আমি ফুয়েল নেব না। তো জামাতের যে আপনার গুটি চালা, সেই জামাতের গুটি চালাতেই বিএনপি কুপকাত, এবং আগামীতে জামাত আরো গুটি চালবে। এবং বিএনপি জামাতকে এতদিন ধরে পেলে পুষে বড় করে এসছে, তো এখন সেই জামাতই হচ্ছে গুরুমারা বিদ্যাটা শিখেছে, সেই গুরুমারা বিদ্যা দিয়ে বিএনপিকে কুপকাত করে দেবে। তো বিএনপি যদি কুপকাত হয়ে যায়, তাহলে এনসিপি এবং জামাতকে বা ইসলামিক দলগুলোকে কাউন্টার করার মতন ফোর্স বাংলাদেশে অবশিষ্ট আর কেউ থাকবে না। ভেরি ট্রুথ, আর কেউ থাকবে না। সুতরাং এখানে অফিসিয়ালি মবতন্ত্রটা কায়েম হয়ে যাবে। বুঝতে পেরেছি। তো এই যখন অবস্থা নাজমুল হাসান কলিমুল্লাহ, সেই ক্ষেত্রে ধরেন আপনি বারবার করে বলছেন যে সেনাবাহিনী তারা আইনের মধ্যে থাকবে, ওকে ফাইন, আমরা দেখছি আইনের মধ্যে থাকবে, কিন্তু মঞ্জু ভাই যেই চিত্র বলছেন এটাও আপনি উড়িয়ে দিতে পারেন না। সেই ক্ষেত্রে তো আমরা তো বুঝি সেনাবাহিনীর এক নাম্বার কাজ, নাম্বার ওয়ান কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সেটি অলরেডি ভুলুণ্ঠিত। তাহলে তো তাদের নাম্বার ওয়ান কাজই তারা করছে না, তারপরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কাজ দিয়ে কি যায় আসে, রাইট? দেখুন, আমাদের মঞ্জু ভাই যা বললেন, এটা একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং সাইডও আছে, উল্টোটাও তো হতে পারে। আপনি সংবিধান রহিত করে দিলেন, এই সংবিধানের কারণে কিন্তু তারা আপনার প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি আনুগত্য প্রদর্শন করছেন। এখন সেই অবস্থায় সুমোটো তাদের কাছে যদি জেনারেল আইয়ুব খানের মতো, যিনি অক্টোবর বিপ্লব করেছিলেন 58 সনে, সেরকম কাণ্ড হয়ে যেতে পারে। জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে যদি আজান দিয়ে বসেন, তখন তো কিছু বলার থাকবে না, কারণ রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার্থে। আমি যদি আপনাকে ঠিক উল্টা প্রশ্ন করি, আসলে সেনাপ্রধান সময় ক্ষেপণ করছে, যেরকমটি সময় ক্ষেপণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে সমান তালে ভিন্ন আঙ্গিকে গিয়ে তিনি সময় কালক্ষেপণ করছে, সময়টা নষ্ট করছে, সময়টা যেতে দিচ্ছে। ফলে তারা অ্যাকচুয়ালি একটা টিম হিসেবেই তো কাজ করছে। সেটা একদিকে ভালোই হওয়ার কথা ছিল যদি রাষ্ট্র অখণ্ড থাকতো। দেখুন, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। কারণ হচ্ছে এই যে সেনাপ্রধান আপনার এমন একটি ভ্যান্টেজ পজিশনে বসে আছেন, সবচাইতে সুশৃঙ্খল বাহিনী তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে লাস্ট ব্যাস্টিয়ন বলা যেতে পারে আপনার তার সেনা ছাউনিকে। তো সেখানে তাকে তো যথেষ্ট পরিমাণে ডিজিরো সেন্সে মাল মশলা হাতে পেতে হবে, এবং সেটা তৈরি হয়ে যাবে জুলাই সনদের সঙ্গে সঙ্গে। আপনার জুলাই সনদ মানতে তিনি বাধ্য থাকবেন না। তিনি যখন মিলিটারি একাডেমি থেকে পাস আউট করেন, তখন তিনি সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকবেন বলে শপথ করেছেন। এখন শপথ ভঙ্গের কোনো কারণ তিনি করবেন না, কিন্তু তার ন্যূনতম কোনো অব্লিগেশন নেই এই যে ফোর্থকামিং যে চার্টার বা সনদ আসছে তার প্রতি। সুতরাং তিনি যখন সেই সময় অ্যাক্ট করবেন, তখন আপনি তাকে শপথ ভঙ্গের অভিযোগে দুষ্ট করতে পারবেন না।